আচ্ছা, তো শুরু করছি। ফার্স্ট হচ্ছে আমরা আমাদের যে সফটওয়্যারটা ওপেন করব। তো আমরা এই কোর্সের মধ্যে ফটোশপ সফটওয়্যারটি নিয়ে আগে কাজ করব। তো ফটোশপ সফটওয়্যারটি ওপেন করার জন্য আমরা স্টার্ট অপশনে আসব। স্টার্ট অপশনে আসার পর দেন এখান থেকে আমাদের যে সফটওয়্যারটি সেই সফটওয়্যারটি ওপেন করতে পারি। এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। তো সফটওয়্যারটি ওপেন করার সময় এরকম একটা ইন্টারফেস আসবে, আমাদের কিছুক্ষণ সময় দিতে হবে। একটু সময় দিলে এই সফটওয়্যারটি হচ্ছে ওপেন হয়ে যাবে। আচ্ছা, তো এটা হচ্ছে ফটোশপের ইন্টারফেস। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারফেস। আমরা এই কোর্সের মধ্যে যে ভার্সনটা ইউজ করছি সেটা হচ্ছে ফটোশপ CS6। এই ভার্সনটি এই কোর্সের মধ্যে আমরা ইউজ করব। তো এখানে উপরে যে অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো, হেল্প, এই পার্টটাকে বলা হয়। ভাইয়া আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্ক্রিন শেয়ার করা আছে। বাকি সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, যিনি দেখতে পাচ্ছেন না সে হচ্ছে লিভ নিয়ে আবার জয়েন করেন সেম লিংকে। হ্যালো। ওয়েট করেন, ক্লাসের টপিক শুরু করেছি, টপিক শেষ করতে দেন দেন কোশ্চেন আসি। আচ্ছা, উপরের যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনগুলোকে বলা হয় মেনু বার। ঠিক আছে, এগুলো হচ্ছে মেনু বার। সবাই আপনাদের যে ক্যামেরাগুলা এবং মাইক্রোফোনগুলা নিজ দায়িত্বে অফ করে রাখেন। ঠিক আছে, ক্যামেরাগুলো সবাই অফ করে দেন। মেনু বার এবং মেনু বারের নিচে একটা বার রয়েছে, এই বারটাকে বলা হয় কন্ট্রোল বার। এবং এই কন্ট্রোল বারটা হচ্ছে এই টুলসের উপরে ডিপেন্ড করবে। এই পাশে যে বারটা রয়েছে বারটাকে বলা হয় টুল বার। এবং এইখানে যে ছোট ছোট যে অপশনগুলো এগুলোকে বলা হয় টুলস। এবং এই কন্ট্রোল বারটা হচ্ছে এই টুলসের উপরে ডিপেন্ড করবে, আপনি যে টুলস সিলেক্ট করে রাখবেন সেই টুলসের এখানে হচ্ছে যে অপশনগুলো সেই অপশনগুলো আসবে। ঠিক আছে, এখান থেকে আপনি টুল চেঞ্জ করবেন, এই অপশনগুলো চেঞ্জ হবে এভাবে। আচ্ছা, দেন এই ডান পাশে একটা প্যানেল দেখতে পাচ্ছেন, এই প্যানেলটাকে বলা হয় ফ্লোটিং প্যানেল। ঠিক আছে, এবং এই ফ্লোটিং প্যানেলের সব কিছু হচ্ছে আপনি এইভাবে বের করে নিতে পারবেন। এভাবে নিজের ইচ্ছা মতন যেটা সেটা এইভাবে বের করে নিতে পারবেন, নিজের মতন এইভাবে হচ্ছে সাজায়ও রাখতে পারবেন। এরপর যদি মনে হয় যে না আমার এটা প্রয়োজন নেই, তাহলে এই যে ক্রস চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে এটা কেটে ফেলতে পারেন, এটাও কেটে ফেলতে পারেন এইভাবে। কিংবা সাপোজ ধরেন আপনি কাজ করার সময় এটা পুরোটা হচ্ছে আপনার কেটে গেছে, এরপর হচ্ছে এই যে টুলবার, এই টুলবার আপনি কেটে ফেলছেন, তাহলে কি করবেন? তাহলে হচ্ছে আপনার যে ইন্টারফেসটা হচ্ছে আপনার রিসেট করতে হবে। ইন্টারফেসটা রিসেট করার জন্য আপনি চলে যেতে পারেন উইন্ডো থেকে ওয়ার্কবেস থেকে এখান থেকে আপনার হচ্ছে রিসেট এসেনশিয়ালে ক্লিক করবেন। এখান থেকে রিসেট এসেনশিয়ালে ক্লিক করবেন, তাহলে ইন্টারফেসটা রিসেট হয়ে যাবে, ডিফল্টে চলে আসবে। এবং আপনার যে ফ্লোটিং প্যানেল আপনার যেগুলো লাগবে আপনি এখানে এনে নিতে পারেন। আপনার যে সমস্ত ফ্লোটিং প্যানেল লাগবে সব পেয়ে যাবেন হচ্ছে উইন্ডোতে যাওয়ার পর আপনার সাপোজ হচ্ছে ক্যারেক্টার প্যানেলটা লাগবে, এখান থেকে যে ক্যারেক্টার প্যানেলটা নিয়ে নিতে পারেন। ঠিক আছে, এবং যারা সিসি ভার্সন ইউজ করছেন তারা রিসেট করার সময় এখানে আসার পর এসেনশিয়াল ডিফল্টে রিসেট না করে আপনার হচ্ছে এসেনশিয়াল ক্লাসিক পাবেন। এখানে এখানে হচ্ছে দুইটা এসেনশিয়াল পাবেন, একটা হচ্ছে শুধু এসেনশিয়াল পাবেন যারা সিসি ভার্সন ইউজ করছেন, শুধু তাদের জন্য বলছি। শুধু এসেনশিয়াল পাবেন, আরেকটা পাবেন হচ্ছে এসেনশিয়াল ক্লাসিক, আপনার এসেনশিয়াল ক্লাসিক হচ্ছে কাজ করবেন। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের ক্যারেক্টার লাগবে, আমরা এখানে ক্যারেক্টার নিয়ে আসছি। এখন যদি চান যে আপনার এই যে ইন্টারফেসটা রয়েছে সেটা আপনি সেভ করে রাখবেন, আপনি আপনার নিজের মতন হচ্ছে এখানে আপনি কাস্টমাইজ করে রাখতে পারেন আপনার ইন্টারফেসটা। এরপর আপনি যদি চান যে এটা সেভ করে রাখবেন তাহলে উইন্ডোতে চলে যাবেন, ওয়ার্কপ্লেস থেকে নিউ ওয়ার্কপ্লেসে ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে আপনি
কি নামে হচ্ছে সেভ করবেন। এখানে আপনি আপনার নিজের ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিতে পারেন। তো যেমন আজকে আমি দিচ্ছি হচ্ছে ক্লাস 1। দেন ওকেতে সেভে ক্লিক করছি। সেভে ক্লিক করার ফলে এখানে সেভ হয়ে গেছে। দেন যদি উইন্ডো থেকে ওয়ার্ক প্লেসে যাই, এখানে দেখেন যে ক্লাস 1টা এখানে সেভ হয়ে গেছে। ঠিক আছে। তো যেরকম হচ্ছে এই যে একটা ওয়ার্ক প্লেস, এখন এটাকে যদি চাই যে ডিলিট করার জন্য, এখানে এটাকে সিলেক্ট রেখে ডিলিট ওয়ার্ক প্লেস, ডিলিটে ক্লিক করলে, ইয়েসে ক্লিক করলে সেভ ডিলিট হয়ে যাবে। দেন যদি ওয়ার্ক প্লেসে যাই, দেখেন যে ডিলিট হয়ে গেছে। এটাও যদি ডিলিট করতে চাই, দেখেন যে ডিলিট হয়ে গেছে। কিংবা আপনি হচ্ছে এই যে এইখান থেকেও আপনি হচ্ছে এটা ডিলিট করতে পারেন কিংবা অ্যাড করতে পারেন। ওকে, আচ্ছা, তো এই ছিল হচ্ছে ইন্টারফেস। আচ্ছা, তো এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডকুমেন্ট সেটআপ। আপনি কিভাবে ফটোশপের মধ্যে ডকুমেন্ট সেটআপ করতে পারেন। এখন ডকুমেন্ট সেটআপটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ঠিক আছে। তো আপনি তো ফটোশপ ওপেন করার পরে এখানে আপনি কাজ করতে পারবেন না। এই যে আপনার যে ক্যানভাসটা রয়েছে, ক্যানভাসের মধ্যে আপনি কাজ করতে পারবেন না। আপনাকে কাজ করতে হলে এখানে একটা ডকুমেন্ট নিতে হবে। তো ডকুমেন্ট দুইভাবে নেওয়া যায়। একটা হচ্ছে আপনি এই ফাইল মেনুতে যাবেন, ফাইল মেনু থেকে নিউতে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার ডকুমেন্ট সেটআপের অপশনগুলো চলে আসবে। কিংবা এখানে আপনি একটা কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারেন, কন্ট্রোল+N। কিবোর্ড থেকে কন্ট্রোল+N এ ক্লিক করলে এই নিউর এই অপশনগুলো চলে আসবে। এবং সবাই ক্লাসে শুরু করার আগে একটা কাজ করবেন, সবাই হচ্ছে আপনারা নোট করার জন্য হচ্ছে খাতা কলম নিয়ে বসবেন। ঠিক আছে। আমি ক্লাস চলাকালীন অবস্থায় কিছু শর্টকাট বলে দেব, কিবোর্ড শর্টকাট। তো সেগুলো সবাই হচ্ছে নোট করে রাখবেন। অবশ্যই নোট করবেন সবাই, কারণ শুধুমাত্র শুনে এইটা হচ্ছে আপনি অনেকগুলো ভুলে যাবেন এবং ভুলে যাওয়া স্বাভাবিক। তো এর জন্য নোট করে রাখবেন, যাতে হচ্ছে আপনি ভুলে গেলে এই আপনি হচ্ছে একবার দেখলে আপনার যাতে মনে পড়ে যায়। আচ্ছা, তো নতুন ডকুমেন্ট সেটআপের শর্টকাট হচ্ছে কন্ট্রোল+N। কিবোর্ড থেকে কন্ট্রোল+N এ ক্লিক করলে আপনি এখানে নতুন ডকুমেন্ট সেটআপ করতে পারবেন। আচ্ছা, তো এই অপশনগুলো দেখানোর আগে আপনারা সবাই হচ্ছে কিছু জিনিস নোট করবেন। সবাই খাতা কলম বের করেন। আচ্ছা, আমরা হচ্ছে দুইটা মিডিয়া নিয়ে কাজ করব। সবাই লিখবেন, আমরা দুইটা মিডিয়া নিয়ে কাজ করব। ফার্স্টেরটা হচ্ছে প্রিন্ট মিডিয়া, সেকেন্ড হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। আমরা দুইটা মিডিয়া নিয়ে কাজ করব। এক নম্বর হচ্ছে প্রিন্ট মিডিয়া, দুই নম্বর হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। এই দুইটা মিডিয়া নিয়ে কাজ করব। তো ফার্স্টে আসে হচ্ছে ইলেকট্রনিক মিডিয়াটা আসলে কি। ইলেকট্রনিক মিডিয়াটা হচ্ছে আমরা যে সমস্ত ডিজাইন করার পর সেই ডিজাইনটা শুধুমাত্র আমরা স্ক্রিনে দেখতে পারবো। ঠিক আছে। ডিজাইন করার পর আমরা শুধুমাত্র স্ক্রিনে দেখতে পারবো, হয় মোবাইল স্ক্রিন কিংবা ল্যাপটপ স্ক্রিন, কম্পিউটার মনিটর, আমরা শুধুমাত্র হচ্ছে স্ক্রিনে দেখতে পারবো। সেই ডিজাইনটা আমরা প্রিন্ট করব না। ঠিক আছে। শুধুমাত্র স্ক্রিনে দেখতে পারবো। সেই ডিজাইনগুলো হচ্ছে আপনার ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে পড়বে। অনেকে ইলেকট্রনিক মিডিয়া বলে, অনেকে ওয়েব মিডিয়া বলে, ওয়েব মিডিয়ার মধ্যে পড়বে। যেরকম একজন ক্লায়েন্ট আপনাকে বললো একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার জন্য, তিনি সোশ্যাল মিডিয়াতে একটা ক্যাম্পেইন চালাবে, তার জন্য একটা ডিজাইন করে দিতে বলছে। তো আপনি সেই ডিজাইনটা করে দেওয়ার পর সে তো সেই ডিজাইনটা শুধুমাত্র হচ্ছে সাপোজ ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্টের জন্য ইউজ করবে। ঠিক আছে। শুধুমাত্র ফেসবুকে সেটা পোস্ট করবে ডিজাইনটা, সেটা সে আর প্রিন্ট করাবে না। তো এটা হচ্ছে আপনার ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে পড়বে। কিংবা একজন তার ওয়েবসাইটের জন্য একটা ডিজাইন করতে চাচ্ছে, তো আপনাকে যদি বলে আপনি হচ্ছে তাকে যে ডিজাইনটা করে দিবেন, সেটা তো শুধুমাত্র সে ওয়েবসাইটে আপলোড করে রাখবে। তো এর জন্য এটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে পড়বে। এবং সেকেন্ড আসে প্রিন্ট মিডিয়া। প্রিন্ট মিডিয়া এটা আসলে কি। প্রিন্ট মিডিয়াটা হচ্ছে
যে ডিজাইনগুলো আমরা করে প্রিন্ট করব, ঠিক আছে, প্রিন্টিং প্রেস থেকে প্রিন্ট করব, যেটা আমরা হাতে ধরতে পারবো, স্পর্শ করতে পারবো, সেটা হচ্ছে প্রিন্ট মিডিয়ার মতো পড়ে। তো এই দুইটা মিডিয়ার জন্য আমাদের যে মেজারমেন্ট আলাদা আলাদা থাকবে। ওকে, তো সবাই কি লিখছেন যে আমরা দুইটা মিডিয়া নিয়ে কাজ করব, একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া আর একটা ইলেকট্রনিক মিডিয়া? আচ্ছা আচ্ছা, তো ফার্স্টে লিখেন হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। আমরা যখন ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করব তখন মেজারমেন্ট ইউনিট থাকবে পিক্সেল। সবাই লিখেন, ইলেকট্রনিক মিডিয়ার জন্য যখন কাজ করব তখন মেজারমেন্ট ইউনিট থাকবে পিক্সেল। আমরা যখন ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করব মেজারমেন্ট ইউনিট থাকবে পিক্সেল। এরপর লিখেন রেজোলিউশন। রেজোলিউশন থাকবে 72। শুধু যেগুলো বলছি এগুলো লিখে রাখেন, এগুলো কি কিংবা কিভাবে কাজ করে এগুলো পরে বোঝাচ্ছি। এরপর কালার মোড থাকবে, রেজোলিউশন থাকবে 72 72। কালার মোড থাকবে RGB RGB, কালার মোড থাকবে RGB। সবার লেখা হয়েছে? আচ্ছা, এরপর আসি হচ্ছে প্রিন্ট মিডিয়া। যখন প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করবেন তখন মেজারমেন্ট ইউনিট থাকবে ইঞ্চ। যখন প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করবেন মেজারমেন্ট ইউনিট থাকবে ইঞ্চ। রেজোলিউশন থাকবে 300 মানে 300, রেজোলিউশন থাকবে 300। কালার মোড থাকবে CMYK। যখন প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করবেন মেজারমেন্ট ইউনিট থাকবে ইঞ্চি। যখন প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করবেন মেজারমেন্ট ইউনিট থাকবে ইঞ্চ। রেজোলিউশন থাকবে 300, কালার মোড থাকবে CMYK। আচ্ছা, তো এখানে যে ফার্স্টের যে অপশন সেটা হচ্ছে নেম। এটা হচ্ছে ডকুমেন্টের নেম। আপনি যে ডকুমেন্টে কাজ করবেন ডকুমেন্টের নেম, এখান থেকে আপনি হচ্ছে ডকুমেন্টের নেম দিয়ে দিতে পারেন। এটা আপনি ডকুমেন্ট সেট আপ করার সময় দিতে পারেন, কিংবা আপনি যখন ডকুমেন্টটা সেভ করবেন তখন ওইটা চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এখান থেকে দিচ্ছি হচ্ছে ক্লাস 1। ক্লাস 1 আমি হচ্ছে নেম দিয়ে দিলাম। এরপর হচ্ছে প্রিসেট। প্রিসেটের এখানে আপনারা বেশ কিছু হচ্ছে সাইজ পেয়ে যাবেন, যেরকম ডিফল্ট ফটোশপ সাইজ। এখানে হচ্ছে কিছু সাইজ সেভ করে রাখা হয়েছে ইউএস পেপারের মধ্যে। ইউএস পেপার যদি আপনি সিলেক্ট করেন, দেন যদি সাইজে আসেন লেটার লিগ্যাল পেয়ে যাবেন। এরপর যদি হচ্ছে ইন্টারন্যাশনাল পেপার সিলেক্ট করেন তাহলে A4 A6 A5 A3 এই ধরনের হচ্ছে বিভিন্ন রকম আপনি হচ্ছে সাইজ পেয়ে যাবেন। এগুলো হচ্ছে সেভ করা আছে। তো আপনার যদি কখনো যদি প্রয়োজন হয়, এই যে ফটোর জন্য যদি প্রয়োজন হয়, ফটো সিলেক্ট করে আপনি হচ্ছে এই যে ল্যান্ডস্কেপ 2x3 4x6 5x7 8x10 এরকম আপনি সাইজের ডকুমেন্ট এখান থেকে নিতে পারেন, বা ওয়েবের জন্য নেবেন। ঠিক আছে, ওয়েবের জন্য কয়েকটা সাইজ এখানে আছে, এগুলো নিয়ে হচ্ছে কাজ করতে পারেন। ঠিক আছে, কিন্তু যদি এরকম হয় যে আপনাকে কাস্টম সাইজ নিতে হবে, মানে হচ্ছে নিজের ইচ্ছা মতন সাইজ নিতে হবে, কারণ ক্লায়েন্ট আপনাকে যে সাইজটা বলে দিবে, আপনাকে দিয়ে যখন ডিজাইন করাবে তখন ক্লায়েন্ট আপনাকে যে সাইজটা বলে দিবে সেটা এখানে সবসময় পাবেন না, সেভ করা পাবেন না। তো এর জন্য কি করতে হবে, এর জন্য আপনাকে এখানে দেখেন যে উইডথ এবং হাইট নামে অপশন রয়েছে। এখানে হচ্ছে আপনার উইডথ কত হবে হাইট কত হবে এখানে লিখে দিবেন। তার আগে এই পাশে হচ্ছে রয়েছে মেজারমেন্ট ইউনিট।
এই দুইটা অপশনকে বলা হয় মেজারমেন্ট ইউনিট। ঠিক আছে, এই যে অ্যারো রয়েছে, এই অ্যারোতে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি পিক্সেল, ইঞ্চি, তারপর হচ্ছে সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিকাস, কলাম, এই অপশনগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা দুইটা মেজারমেন্ট ইউনিটই চেক ইউজ করব, একটা হচ্ছে পিক্সেলস আর একটা হচ্ছে ইঞ্চি। ঠিক আছে, এই দুইটা মেজারমেন্ট ইউনিট আমরা ইউজ করব। আমরা যদি প্রিন্ট মিডিয়ার জন্য যদি কাজ করে থাকি তাহলে মেজারমেন্ট ইউনিটটা নিব ইঞ্চি। এখান থেকে হচ্ছে ইঞ্চিটা সিলেক্ট করব, দেন হচ্ছে আমাদের যে ডকুমেন্টের সাইজ হবে, হাইট, উইডথ, এখানে হচ্ছে আমরা হচ্ছে লিখে দিব। আর যদি হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া কিংবা ওয়েব মিডিয়ার জন্য হয়ে থাকে তাহলে এখান থেকে পিক্সেলটা সিলেক্ট করব, পিক্সেল সিলেক্ট করে দেন এখান থেকে ওয়েট এবং হাইটটা মানে এখানে লিখে দিব। সাপোজ আমরা এখন যে কাজ করব আজকে, তো এটা তো আমরা শুধুমাত্র স্ক্রিনেই দেখব। ঠিক আছে, আমি আমার কম্পিউটার মনিটরে দেখতেছি, আপনারা আপনাদের হয়তো কম্পিউটার মনিটরে কিংবা ল্যাপটপ স্ক্রিনে কিংবা ফোনে দেখছেন। তো এটা তো আমরা হচ্ছে স্ক্রিনের মধ্যেই দেখব, এর জন্য আমি এখান থেকে মেজারমেন্ট ইউনিট সিলেক্ট করছি পিক্সেল। এরপর হচ্ছে এখানে সাইজ, এই সাইজটা হচ্ছে আপনারা এখন প্র্যাকটিস করার সময় নিজেদের ইচ্ছা মতন নিতে পারেন। ঠিক আছে, যখন হচ্ছে আমরা প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করব তখন হচ্ছে আমরা একটা সাইজ মেনটেন করে হচ্ছে কাজ করব। যেরকম বিজনেস কার্ডের জন্য একটা সাইজ হবে, ফ্লায়ারের জন্য আরেকটা সাইজ হবে, এরকম ডিফারেন্ট সাইজ হবে। তো এখন নিজেদের মতন সাইজটা নিয়ে নিতে পারেন। তো এখানে হচ্ছে আপনি 1200 পিক্সেল বা হচ্ছে 1000 পিক্সেল আপনি একটা ডকুমেন্ট সেট আপ করে নিতে পারেন। ঠিক আছে, পিক্সেল 1200 বা হচ্ছে 1000 নিয়ে নিতে পারেন। এরপরের অপশনটা হচ্ছে রেজোলিউশন। তো রেজোলিউশনটা কি? রেজোলিউশনটা হচ্ছে যে পিক্সেল পার ইঞ্চ, রেজোলিউশনটা হচ্ছে পিক্সেল পার ইঞ্চ। এবং ফটোশপটা হচ্ছে একটা একটা রাস্টার সফটওয়্যার, এবং রাস্টার হচ্ছে পিক্সেল নিয়ে কাজ করে। তো পিক্সেলটা কি আমি যদি একটু দেখাই, পিক্সেলটা হচ্ছে দেখেন, আমরা ফোনে হোক কিংবা হচ্ছে এই ফটোশপ সফটওয়্যারে হোক, আমরা যখন একটা ইমেজ ওপেন করব, এই ইমেজটাকে আমরা যখন জুম করব, ঠিক আছে, জুম করার পরে একটা সময় এটা হচ্ছে ফেটে যাবে। ফেটে গিয়ে এই যে এইখানে যে আপনারা যে বক্স 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 দেখতে পাচ্ছেন, এই এক একটা বক্সকে বলা হয় পিক্সেল। এই বক্সকে বলা হয় পিক্সেল। এবং একটা ইমেজ হচ্ছে লক্ষ লক্ষ পিক্সেল দিয়ে একটা ইমেজ তৈরি হয়। একটা ইমেজ লক্ষ লক্ষ পিক্সেল দিয়ে তৈরি হয়। ঠিক আছে, তো রেজোলিউশনটা হচ্ছে যে 1 ইঞ্চি জায়গার মধ্যে আপনার কতগুলা পিক্সেল হবে, 1 ইঞ্চি জায়গার মধ্যে কতগুলা পিক্সেল হবে, এটা হচ্ছে রেজোলিউশন। ঠিক আছে, আমি কন্ট্রোল প্লাস এন এ ক্লিক করে আবার এই নিউ অপশনে আসি। তো আপনি যদি হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করে থাকেন তাহলে রেজোলিউশন আপনি নেবেন 72, 72। আর যদি প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করে থাকেন তাহলে রেজোলিউশন নেবেন 300। ঠিক আছে, মানে 300। তো আমরা যেহেতু এখন ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করছি, তো তাহলে আমি হচ্ছে রেজোলিউশন এখানে নিয়ে নিচ্ছি 72। ওকে, তো এখানে 72 আমি রেজোলিউশন নিয়ে নিলাম। আচ্ছা, এখানে সাইজটা আমি চেঞ্জ করছি 1200 বা হচ্ছে 1000 পিক্সেল। আচ্ছা, এরপর এটা হচ্ছে এই যে পিক্সেল পার ইঞ্চ। ঠিক আছে, এরপর হচ্ছে কালার মোড। কালার মোডটা হচ্ছে আপনি ফটোশপের মধ্যে 5 ধরনের কালার মোড পেয়ে যাবেন। এই পাশে যে অ্যারোটা রয়েছে, অ্যারোর মধ্যে যদি ক্লিক করেন তাহলে এখানে পাবেন বিট ম্যাপ, গ্রাইস্কেল, আরজিবি কালার, সিএমওয়াইকে কালার, ল্যাব কালার। তো এখান থেকে আমরা দুইটা কালার মোড ইউজ করব, একটা হচ্ছে আরজিবি কালার আর একটা হচ্ছে সিএমওয়াইকে কালার। বিট ম্যাপ, গ্রাইস্কেল, ল্যাব কালার এগুলো প্রয়োজন হবে না। তো আরজিবি কালার, আমরা যখন ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করব তখন এই আরজিবি কালারটা নিয়ে কাজ করব। আর এ হচ্ছে রেড, জিতে হচ্ছে গ্রিন, বিতে হচ্ছে ব্লু। রেড, গ্রিন এবং ব্লু, এই তিনটা কালার নিয়ে আমরা হচ্ছে কাজ করব। এবং আপনারা যে যারা হচ্ছে ফোন ইউজ করছেন, এরপর হচ্ছে কম্পিউটার মনিটর, ল্যাপটপ স্ক্রিন, এই সমস্ত যে ডিভাইসগুলো আছে, ডিভাইসগুলোর স্ক্রিনগুলো কিন্তু আরজিবি কালার দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, এই এই সব কিছু হচ্ছে আরজিবি কালার দিয়ে তৈরি করা হয়। এবং রেড, গ্রিন, ব্লু এই তিনটা কালার ব্যতীত আপনারা অন্যান্য যে কালারগুলো দেখেন,
আর বাকি সব কিছু হচ্ছে আপনার এই তিনটা কালারকে মিক্স করে অন্যান্য কালারগুলো তৈরি করা হয় এই তিনটা কালার ইউজ করে। ওকে, এরপরেরটা হচ্ছে সিএমওয়াইকে কালার। আমরা যখন প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করব তখন আমরা এই যে কালার মোডটা সিলেক্ট করব সিএমওয়াইকে কালার। সিতে হচ্ছে সায়ান, এম এ হচ্ছে ম্যাজেন্টা, ওয়াইতে হচ্ছে ইয়েলো, কেতে হচ্ছে কি ব্ল্যাক। তো এই সিএমওয়াইকে নিয়ে আমরা কাজ করব প্রিন্ট মিডিয়ার জন্য। যখন একটা ডিজাইন আমরা প্রিন্ট করব তখন এই সিএমওয়াইকে কালার মোডটা চুজ করব। তো এখন যেহেতু আমরা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করছি, তো আরজিবিটা আমি সিলেক্ট করে নিয়েছি। এরপর হচ্ছে এটা 8 বিটই থাকবে, এটা চেঞ্জ করতে হবে না, এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইটই থাকবে, আর বাকি কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আপনি ডিরেক্ট হচ্ছে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনার এখানে এই ডকুমেন্টটা চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনি ফার্স্টের ডকুমেন্ট সেট আপটা করবেন। আচ্ছা, তো আপনি হচ্ছে ফটোশপে একাধিক ট্যাব নিয়ে কাজ করতে পারবেন, এরকম একাধিক ট্যাব নিয়ে কাজ করতে পারবেন। আপনি যদি চান যে আপনি আরও ডকুমেন্ট সেট আপ করবেন, তো সেক্ষেত্রে আপনি ফাইলে থেকে নিউতে গিয়ে আপনি আরও ডকুমেন্ট সেট আপ করতে পারেন। ঠিক আছে, আপনি ফটোশপটা ওপেন করে আপনি একাধিক ট্যাবে আলাদা আলাদাভাবে আপনি এভাবে কাজ করতে পারবেন। ওকে, একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে যাওয়ার জন্য এই যে উপরে যে নামটা লেখা থাকবে, এই নামের মধ্যে একটা ক্লিক করলে সেই ডকুমেন্টটা চলে আসবে। এবং কোনো ডকুমেন্ট যদি আপনি কেটে দিতে চান, তাহলে যে ক্রস চিহ্নটা রয়েছে, ক্রস চিহ্নতে ক্লিক করলে কেটে যাবে। ঠিক আছে, এটাও কেটে দিতে চাচ্ছেন, ক্রসে ক্লিক করেন, কেটে যাবে। আচ্ছা, তো এই সফটওয়্যারটি ইউজ করার সময় আপনি হচ্ছে আপনি হচ্ছে স্ক্রিন মোড পাবেন। তো স্ক্রিন মোডটা চেক করার জন্য, দেখার জন্য এই যে টুলবারটা রয়েছে, টুলবারের একদম লাস্টের যে অপশন, এটা হচ্ছে স্ক্রিন মোড। এখানে আপনি যদি রাইট ক্লিক করেন কিংবা লেফট ক্লিক করে ধরে রাখেন, আপনি মাউসের যদি রাইট ক্লিক করেন তাহলে এই তিনটা অপশন পেয়ে যাবেন, কিংবা মাউসের যদি লেফট ক্লিক করে ধরে রাখেন, তো এই তিনটা আপনি স্ক্রিন মোড পাবেন। তো ফার্স্টেরটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, সেকেন্ড হচ্ছে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, থার্ড হচ্ছে ফুল স্ক্রিন মোড। এই তিনটা আপনি স্ক্রিন মোড পাবেন। আমরা এখন যে স্ক্রিন মোডে আছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। যদি ফুল স্ক্রিন উইথ মেনু বার আপনি যদি যেতে চান, তাহলে এই যে ফুল স্ক্রিনের মধ্যে ক্লিক করবেন, তাহলে আপনার বাকি যে যত কিছু ছিল সব কিছু হাইড হয়ে যাবে। ঠিক আছে, এবং 3 নম্বর যে স্ক্রিন মোডটা রয়েছে সেটা হচ্ছে ফুল স্ক্রিন মোড। যদি ফুল স্ক্রিন মোডে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনাকে এরকম একটা নোটিফিকেশন দিবে যে আপনি কি শিওর ফুল স্ক্রিন মোডে যেতে। ফুল স্ক্রিন মোডে ক্লিক করলে আপনার টুলবার, এরপর হচ্ছে আপনার এখানে মেনু বার, ফ্লোটিং প্যানেল সব কিছু হাইড হয়ে থাকবে। এবং এখন ফুল স্ক্রিন মোড থেকে আপনি যদি হচ্ছে নর্মাল স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে যদি যেতে চান, তাহলে কিবোর্ড থেকে এসকেপ বাটন ক্লিক করতে হবে। তো স্ক্রিন মোড চেঞ্জ করার একটা শর্টকাট রয়েছে, সেটা হচ্ছে এফ। কিবোর্ড থেকে এফ, আপনি যদি কিবোর্ড থেকে এফ এ ক্লিক করেন তাহলে স্ক্রিন মোড একটার পর একটা চেঞ্জ হতে থাকবে। এখন যেরকম আছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে, এখন কিবোর্ড থেকে এফ এ ক্লিক করলে আপনি ফুল স্ক্রিন উইথ মেনু বারে চলে যাবেন। ফুল স্ক্রিন উইথ মেনু বারে থাকা অবস্থায় আপনি কিবোর্ড থেকে এফ এ ক্লিক করলে ফুল স্ক্রিন মোডে চলে আসবেন। ফুল স্ক্রিন মোডে থাকা অবস্থায় আপনি যদি কিবোর্ড থেকে এফ এ ক্লিক করেন, স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে চলে আসবেন। তো এইভাবে হচ্ছে আপনি স্ক্রিন মোডটা চেঞ্জ করতে পারেন। তো স্ক্রিন মোড চেঞ্জ করে আসলে আপনি কি করবেন, স্ক্রিন মোড চেঞ্জ করে আপনি হচ্ছে এই যে ডকুমেন্টটা, এই ডকুমেন্টের প্রিভিউটা দেখতে পারেন, যে আপনার ডিজাইন আউটপুটটা কেমন আসছে এটা আপনি দেখতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে ডকুমেন্ট প্যান। ডকুমেন্ট প্যানের আগে হচ্ছে জুম ইন জুম আউট। আপনি কিভাবে হচ্ছে সফটওয়্যার ইউজ করার সময় জুম ইন জুম আউট করবেন, তো এখানে দেখেন একটা জুম টুল দেওয়া আছে। ঠিক আছে, এই যে এইখানে কালারের উপরে হচ্ছে এই যে এখানে ব্ল্যাক কালার দেখতে পাবেন এবং হোয়াইট কালার, তার উপরে দেখবেন যে জুম টুল, এটা ম্যাগনিফাইং গ্লাসের মতন দেওয়া আছে। এই জুম টুলটা সিলেক্ট করার পর এখানে দেখেন যে একটা ম্যাগনিফাইং গ্লাস দেখা যাচ্ছে কার্সরের মধ্যে, এবং তার মাঝে প্লাস সাইন দেওয়া আছে। তার মানে হচ্ছে এখানে হচ্ছে জুম হবে। ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে যদি প্লাস সাইন দেওয়া থাকে, আপনি যদি ক্লিক করেন জুম হবে। ঠিক আছে, আমি ক্লিক করছি, এখানে জুম হচ্ছে। তো এখানে আপনি ফটোশপের মধ্যে 3200% জুম করতে পারবেন। ওকে, এবং যদি জুম আউট করতে চান তাহলে এখানে দেখেন যে
ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে প্লাস সাইন দেওয়া আছে, তার সাইডে হচ্ছে মাইনাস দেওয়া আছে। এই মাইনাসটা সিলেক্ট করার পরে দেন যদি হচ্ছে ক্লিক করেন তাহলে জুম আউট হবে। মাইক্রোফোন মিউট করে রাখেন সবাই, সবাই মাইক্রোফোনগুলো মিউট করে রাখেন। আচ্ছা, তো এইভাবে হচ্ছে জুম আউট করতে পারবেন। আবার হচ্ছে ম্যাগনিফাইং গ্লাসের এই যে প্লাস সাইনটা সিলেক্ট করে আপনি হচ্ছে জুম ইন করতে পারবেন। কিংবা এখানে হচ্ছে আপনার ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে প্লাস সাইন রয়েছে, এখন কিবোর্ড থেকে যদি অলটাতে ক্লিক করেন দেখেন যে মাইনাস চলে আসছে, দেন হচ্ছে আপনি কিবোর্ড থেকে অলটাতে ক্লিক করে আপনি জুম আউট করতে পারবেন। অলটা ছেড়ে দেন, আবার প্লাস চলে আসবে, আপনি জুম ইন করতে পারবেন। এরপর আরও অনেকগুলো ওয়েতে আপনি জুম ইন জুম আউট করতে পারেন। যেরকম আপনি অন্যান্য যে কোনো টুলে থাকা অবস্থায় আপনি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এবং স্পেস আপনি যদি হচ্ছে ক্লিক করেন, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস স্পেস, তাহলে দেখেন যে ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে প্লাস সাইন চলে আসছে, আপনি জুম ইন করতে পারেন। এরপর যদি জুম আউট করতে চান কন্ট্রোল অল্টা স্পেস ক্লিক করলে ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে মাইনাস সাইন চলে আসবে, দেন হচ্ছে আপনি এখানে জুম আউট করতে পারবেন। কিংবা আপনি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল প্লাস প্লাসে ক্লিক করেন, কন্ট্রোল ক্লিক করে ধরে রেখে যদি প্লাসে ক্লিক করেন তাহলে জুম ইন হবে। কন্ট্রোল প্লাস মাইনাস যদি ক্লিক করেন তাহলে জুম আউট হবে। কন্ট্রোল চেপে ধরে রেখে যদি মাইনাস ক্লিক করেন মাইনাসে তাহলে জুম আউট হবে, আর প্লাসে ক্লিক করলে জুম ইন হবে। এরপর আপনি যদি কিবোর্ড থেকে অলটাতে ক্লিক করে ধরে রাখেন, দেন আপনার সেই মাউসের যে স্ক্রলটা রয়েছে, মাউসের স্ক্রল যদি হচ্ছে আপনি নিচের দিকে যদি ঘোরান তাহলে জুম ইন হবে, উপরের দিকে ঘোরালে জুম আউট হবে। তো এতগুলো ওয়েতে আপনি হচ্ছে জুম ইন জুম আউট করতে পারেন। তো এখন হচ্ছে বিষয়টা হচ্ছে যে আপনি কোন ওয়েটার মধ্যে কমফোর্টেবল ফিল করবেন। আপনি যে ওয়েটার মধ্যে কমফোর্টেবল ফিল করবেন আপনি সেই ওয়েতে জুম ইন জুম আউট করবেন, ঠিক আছে? তো এখন আমি যেটা হচ্ছে প্রেফার করি আমার স্টুডেন্টদেরকে, আমি যেটা হচ্ছে বলি আপনারা হচ্ছে অলটাতে ক্লিক করে মাউসের যে স্ক্রলটা রয়েছে এটা হচ্ছে আপনি স্ক্রল ইউজ করে জুম ইন জুম আউট করতে পারেন, যেটা আমি করি, খুব ইজি মনে হয় আমার কাছে। আরেকটা ওয়ে আপনি হচ্ছে ফলো করতে পারেন, কন্ট্রোল প্লাস প্লাসে ক্লিক করে জুম ইন করবেন, কন্ট্রোল প্লাস মাইনাসে ক্লিক করে জুম আউট করবেন। এই দুইটা হচ্ছে আমার কাছে ইজি মনে হয়, এই দুইটা হচ্ছে আমি নিজে হচ্ছে ইউজ করে থাকি। ওকে, এরপর আসে হচ্ছে ডকুমেন্ট প্যান। ডকুমেন্ট প্যানটা কি? ডকুমেন্ট প্যান হচ্ছে যে সাপোজ আপনি হচ্ছে কিছুটা অংশ জুম করছেন, জুম করার পর আপনি কিন্তু ডকুমেন্টের কিছু অংশ দেখতে পারছেন না জুম করার ফলে। তো তাহলে দেখতে হলে আপনাকে এই ডকুমেন্টটাকে মুভ করতে হবে। তো ডকুমেন্টটাকে মুভ করার জন্য এখানে হ্যান্ড টুল দেওয়া রয়েছে, এই হ্যান্ড টুলটা সিলেক্ট করে আপনি দেন ক্লিক করে ড্র্যাগ করে ডকুমেন্টটাকে মুভ করতে পারেন। এইভাবে ডকুমেন্টটাকে মুভ করতে পারবেন। কিংবা আপনি অন্যান্য যে কোনো টুলে থাকা অবস্থায় আপনি যদি কিবোর্ড থেকে স্পেস ক্লিক করে করেন তাহলে দেখেন যে হ্যান্ড টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে দেখেন যে হাতের একটা কার্সর চলে আসছে, দেন আপনি ক্লিক করে ড্র্যাগ করে আপনি ডকুমেন্টটাকে মুভ করতে পারবেন, ঠিক আছে? এরপর আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জিরোতে ক্লিক করেন তাহলে আপনার যে ডকুমেন্টটা আপনার সম্পূর্ণ স্ক্রিনে চলে আসবে, স্ক্রিন সাইজে চলে আসবে। আপনি যত জুম আউট করা থাকেন মানে আপনি হচ্ছে একদম জুম আউট করে রেখেছেন ডকুমেন্টটাকে, এখন যদি কন্ট্রোল প্লাস জিরোতে ক্লিক করেন আপনার সম্পূর্ণ স্ক্রিনে চলে আসবে, মানে স্ক্রিনে ফিট হয়ে যাবে ডকুমেন্টটা। কিন্তু আপনি একদম 32,000% পর্যন্ত জুম করে রাখছেন। এখানে দেখেন যে এটা হচ্ছে ডকুমেন্টের নেম, এরপর এখানে হচ্ছে আপনার পার্সেন্টেজ দেখাবে যে আপনি কত পার্সেন্ট জুম করে আছেন, ঠিক আছে? এখানে হচ্ছে পার্সেন্টেজ দেখাবে, এখন হচ্ছে 3200% জুম করে রেখেছি। এরপর হচ্ছে আরজিবি, আরজিবি মানে হচ্ছে রেড গ্রিন ব্লু, ঠিক আছে? আরজিবি মানে হচ্ছে আরজিবি কালার মোড ইউজ করা হয়েছে, এবং 8 মানে হচ্ছে 8 বিট। তো 8 বিটটা পরে বলবো। তো আমরা হচ্ছে সর্বোচ্চ জুম করেছি, জুম করার পর যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জিরোতে ক্লিক করি তাহলে দেখেন ডকুমেন্টটা সম্পূর্ণ স্ক্রিনের সাইজে চলে আসছে। তো এই টুলবারের মধ্যে একদম নিচে দেখেন যে দুইটা কালার দেখা যাচ্ছে, একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার। তো এই দুইটাকে বলা হয় কালার প্যালেট, ঠিক আছে? তো উপরেরটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার প্যালেট, নিচেরটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার প্যালেট, ঠিক আছে? এই দুটো হচ্ছে জাস্ট নাম।
আর কিছু না। ফরগ্রাউন্ড উপরেরটা ফরগ্রাউন্ড কালার প্যালেট, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার প্যালেট। তো এখানে ব্ল্যাক রয়েছে, এটা কি ব্ল্যাকই থাকবে? না, এটা চেঞ্জ করা যাবে। তো এই ব্ল্যাক কালারের মধ্যে যদি আপনি একটা সিঙ্গেল একটা ক্লিক করেন, সিঙ্গেল একটা ক্লিক করলে আপনার কালার পিকার চলে আসবে। এটা হচ্ছে কালার পিকার। এই কালার পিকার ইউজ করে আপনি কালার সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনি কি কালারটা নিতে চাচ্ছেন। আপনি রেড নিতে চাচ্ছেন, ইয়েলো, গ্রিন, আপনি কি কালার নিতে চাচ্ছেন? আপনি ইয়েলো কালারটা নিতে চাচ্ছেন। তো এই যে ইয়েলো কালার মধ্যে আপনি একটা ক্লিক করেন, দেখেন যে এখানে ইয়েলো কালার চলে আসছে। ঠিক আছে, এইভাবে আপনি ইয়েলো কালারটা সিলেক্ট করে দেন এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে ইয়েলো কালার। এখান থেকে আপনি যদি কর্নার থেকে সিলেক্ট করেন তাহলে একদম ইয়েলো কালারটা পাবেন। আর যদি এই পাশ থেকে কালারটা সিলেক্ট করেন তাহলে লাইট ইয়েলো কালারটা পাবেন। ঠিক আছে, এবং যদি নিচে এই দিক থেকে সিলেক্ট করেন তাহলে ডিপ ইয়েলো কালারটা আপনি সিলেক্ট করতে পারবেন। আর এই উপরের কর্নার থেকে সিলেক্ট করেন হোয়াইট কালার পাবেন। আর একদম নিচে থেকে সিলেক্ট করেন তাহলে ব্ল্যাক কালারটা পাবেন। ঠিক আছে, এখান থেকে আপনি একটা কালার সিলেক্ট করলেন, ইয়েলো কালার সিলেক্ট করে ওকেতে ক্লিক করেন, দেখেন আপনার কালার প্যালেটে চলে আসবে। দেন ব্যাকগ্রাউন্ড কালার প্যালেটের কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন, সিঙ্গেল একটা ক্লিক করেন, কালার পিকার চলে আসে। তো রেড কালারের, তো এখান থেকে আমি রেড কালারটা সিলেক্ট করে নিচ্ছি, এইভাবে ক্লিক করে ওকেতে ক্লিক করছি, দেখেন যে রেড কালারটা চলে আসছে। ঠিক আছে, এখন শর্টকাট বলবো, সবাই লিখে রাখবেন যে ফরগ্রাউন্ড কালার প্যালেট থেকে কালার অ্যাপ্লাই করার শর্টকাট হচ্ছে অল্টা প্লাস ডিলেট কিংবা ব্যাকস্পেস। ফরগ্রাউন্ড কালার প্যালেট থেকে কালার অ্যাপ্লাইয়ের শর্টকাট হচ্ছে অল্টা প্লাস ডিলেট কিংবা ব্যাকস্পেস। কিবোর্ড থেকে ডিলেট কিংবা ব্যাকস্পেস দুইটার একটা ক্লিক করলে হবে, অল্টা প্লাস ডিলেট কিংবা ব্যাকস্পেস। এরপর ব্যাকগ্রাউন্ড কালার প্যালেট থেকে কালার অ্যাপ্লাইয়ের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ডিলেট কিংবা ব্যাকস্পেস। তো এই শর্টকাট ইউজ করে আমরা কালার প্যালেট থেকে আমাদের ডকুমেন্টের মধ্যে কালার অ্যাপ্লাই করতে পারবো। ফরগ্রাউন্ড কালার প্যালেট থেকে কালার অ্যাপ্লাই শর্টকাট হচ্ছে অল্টা প্লাস ডিলেট কিংবা ব্যাকস্পেস। আর ব্যাকগ্রাউন্ড কালার প্যালেটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ডিলেট কিংবা ব্যাকস্পেস। ক্লিক করে আমরা কালার অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এরপর এটা সুইপ। ঠিক আছে, আমরা যে এটা যদি ক্লিক করি তাহলে ফরগ্রাউন্ড কালার প্যালেটের কালারটা ব্যাকগ্রাউন্ড কালার প্যালেটে চলে আসবে, ব্যাকগ্রাউন্ড কালার প্যালেটের কালারটা ফরগ্রাউন্ড কালার প্যালেটে চলে যাবে, মানে চেঞ্জ হয়ে যাবে। উপরেরটা নিচে চলে আসবে, নিচেরটা উপরে চলে যাবে। ঠিক আছে, এটা আমরা কিবোর্ড একটা শর্টকাট ইউজ করতে পারি, সেটা কিবোর্ড থেকে যদি এক্স এ ক্লিক করি তাহলে এটা চেঞ্জ হবে। কিবোর্ড থেকে এক্স এ ক্লিক করলে এই কালার প্যালেটের কালার চেঞ্জ হবে। এরপরে এই নিচের এটা ডিফল্ট কালার। ঠিক আছে, ডিফল্ট ফরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ড কালার। তো এটার মধ্যে ক্লিক করলে ডিফল্ট কালার চলে আসবে। ডিফল্ট কালার যে ফরগ্রাউন্ড কালার প্যালেটে থাকবে ব্ল্যাক কালার, ব্যাকগ্রাউন্ড কালার প্যালেটে থাকবে হোয়াইট কালার, এটা ডিফল্ট কালার। ঠিক আছে, এটা ডিফল্ট কালার। এই কালার ডিফল্ট কালার কালার মধ্যে ধরা হয় না, এটা ইন ফিউচারে আরো ভালোভাবে এক্সপ্লেইন করব, তখন ইন ফিউচার আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, দেন সিলেকশন বেসিক। তো আমি আমি আনডু করছি, কিভাবে আনডু করছি এটা পরে দেখাবো। আচ্ছা, তো আমাদের এখানে ফার্স্টে যে টুলটা রয়েছে সেটা রেক্টেঙ্গেল মার্কিউ টুল। তো এখানে রেক্টেঙ্গেল মার্কিউ টুলটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর রেক্টেঙ্গেল মার্কিউ টুল দিয়ে কি করতে পারবো, রেক্টেঙ্গেল মার্কিউ টুল দিয়ে আমরা সিলেকশনের কাজ করতে পারবো। তো এখানে যদি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে একটা সিলেকশন ক্রিয়েট হবে। এখানে দেখেন একটা সিলেকশন ক্রিয়েট হয়েছে। তো এই সিলেকশনের যে ভিতরের যে এরিয়া, সিলেকশনের ভিতরের এরিয়া অ্যাক্টিভ এরিয়া, সিলেকশনের ভিতরের এরিয়াটা অ্যাক্টিভ এরিয়া এবং সিলেকশনের বাহিরের এরিয়াটা নন অ্যাক্টিভ এরিয়া। তো আমরা একটা সিলেকশন করার পর আমরা এখানে যে কাজই করব সেটা সিলেকশনের ভিতরে কাজ করবে, সিলেকশনের বাইরে কাজ করবে না। আমরা এখন যে কাজই করব সেটা সিলেকশনের ভিতরে কাজ করবে, সিলেকশনের বাইরে কাজ করবে না। তো আমি এই সিলেকশনটাকে বাদ দিচ্ছি। এখন আমি একটা কালার নিচ্ছি। এখন যদি এই ফরগ্রাউন্ড কালার প্যালেট থেকে যদি কালারটা অ্যাপ্লাই করতে চাই তাহলে কিবোর্ড থেকে অল্টা প্লাস ডিলিট কিংবা ব্যাকস্পেসে ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, সম্পূর্ণ ডকুমেন্টে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। আমি আনডু করছি, দেন একটা সিলেকশন ক্রিয়েট করছি। সিলেকশন ক্রিয়েট করার পর এখন যদি কালারটা অ্যাপ্লাই করি
তাহলে দেখেন যে এই কালারটা শুধুমাত্র সিলেকশনের ভিতরে অ্যাপ্লাই হয়েছে, সিলেকশনের বাইরে কোনো কালার অ্যাপ্লাই হয়নি, শুধুমাত্র ভিতরেই অ্যাপ্লাই হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে এই সিলেকশনের ভিতরের এরিয়াটা হচ্ছে অ্যাক্টিভ এরিয়া, যে কাজই করবে সিলেকশনের ভিতরে শুধু কাজ করবে। এবং এই যে সিলেকশন, যতক্ষণ আমরা এই সিলেকশনটাকে বাদ না করব, বাতিল না করব, ততক্ষণ পর্যন্ত আমরা যে কাজই করব শুধুমাত্র সিলেকশনের ভিতরে কাজ করবে, সিলেকশনের বাইরে কোনো কিছু কাজ করবে না। তো এই সিলেকশনটাকে বাতিল করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করব, কন্ট্রোল প্লাস ডি, ডি ফর ডগ। কিংবা এই সিলেকশনের ভিতরে এই মাউস কার্সারটা রেখে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর ফার্স্টের অপশন ডিসিলেক্ট, এই ডিসিলেক্টে ক্লিক করে সিলেকশনটাকে বাতিল করতে পারি। ঠিক আছে, আমি কন্ট্রোল জেড ক্লিক করে আনডু করছি। এটার নিচে হচ্ছে আপনি ইলেকট্রিক্যাল মার্কিও টুল পেয়ে যাবেন। তো ইলেকট্রিক্যাল মার্কিও টুল দিয়ে হচ্ছে আপনি এরকম ওভেল টাইপের সিলেকশন করতে পারবেন, দেন কালার অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আমি আনডু করছি। এরপর এই সিলেকশনটাকে কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করে সিলেকশনটাকে বাতিল করছি। এখন আপনি যদি 100% সার্কেল নিতে চান, দেখেন যে চোখের আন্দাজে 100% সার্কেল যদি স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। স্ক্রিন তো চালু আছে, দেখতে সবাইকে দেখা যাচ্ছে, সবাই তো দেখতে পাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি। সবারই ঠিক আছে স্যার, আমরা তো সবাই দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন ঠিক আছে, সবাই দেখেন। দেখতে ঠিক হয়েছে। আচ্ছা, তো আপনি যদি হচ্ছে চোখের আন্দাজে একটা সার্কেল নিতে চান, যে 100% আপনি সার্কেল নেবেন, তাহলে কিন্তু চোখের আন্দাজে কিন্তু 100% সার্কেল নেওয়াটা কিন্তু নতুনদের জন্য টাফ। তো 100% যদি সার্কেল নিতে চান, তো সেক্ষেত্রে শিফট বাটন ক্লিক করবেন, কিবোর্ড থেকে শিফট বাটন ক্লিক করলে এটা হচ্ছে 100% সার্কেল হয়ে যাবে। দেখেন যে এটা হচ্ছে 100% এখন সার্কেল আছে। এখন যদি এখানে যদি কালার অ্যাপ্লাই করতে চান, কালার অ্যাপ্লাই করতে পারেন। ফর এক্সাম্পল কালার প্যালেট থেকেও কালার অ্যাপ্লাই করতে পারেন, কিংবা চাইলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার প্যালেট থেকেও আপনি কালারটা অ্যাপ্লাই করতে পারেন। ওকে, তো আমি হচ্ছে আনডু করছি এবং এই সিলেকশনটাকে বাতিল করার জন্য কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করে ডিসিলেক্ট করছি। ওকে, এরপর এই যে রেক্টেঙ্গেল মার্কিউ টুল, তো এইভাবে হচ্ছে আপনি হাইটে চাইলে হচ্ছে বেশি নিতে পারেন, কিংবা হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করে ওয়েটে বেশি নিতে পারেন। ভাই কে যেন স্ক্রিন শেয়ার অন করছে? ভাইয়া আচ্ছা, তো হাইটে বেশি নিতে পারেন, কিংবা হচ্ছে ওয়েটে আপনি বেশি নিতে পারেন। তো আপনি যদি চান যে আপনার সিলেকশনটা হচ্ছে হাইট ওয়েট সমান হবে, তাহলে ক্লিক করে ড্র্যাগ করে আপনি হচ্ছে শিফট ধরবেন, শিফট ধরলে আপনার সিলেকশনের হাইট এবং ওয়েটটা হচ্ছে সমান থাকবে। ঠিক আছে, আপনি যদি কিবোর্ড থেকে শিফট ধরেন তাহলে হাইট এবং ওয়েটটা সমান থাকবে। তো এইখানে আপনি হচ্ছে সাপোজ একটা সিলেকশন ক্রিয়েট করলেন। ঠিক আছে, আপনি একটা সিলেকশন ক্রিয়েট করছেন, সিলেকশন ক্রিয়েট করার পর এখানে একটা কালার অ্যাপ্লাই করবেন। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনি একটা সিলেকশন ক্রিয়েট করে একটা কালার অ্যাপ্লাই করলেন, দেন এই সিলেকশনটাকে বাতিল করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করে সিলেকশনটাকে ডিসিলেক্ট করে দিলেন। তো আমাদের নেক্সট যে টুলটা রয়েছে সেটা হচ্ছে মুভ টুল। তো মুভ টুল দিয়ে আপনি কি করতে পারবেন, যে কোনো কিছুকে মুভ করতে পারবেন, মানে হচ্ছে এক জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় নিতে পারবেন। তো মুভ টুল দিয়ে হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করছি, এটা কিন্তু সরছে না। ঠিক আছে, এখানে দেখেন আমাদের একটা নোটিফিকেশন দিচ্ছে, কিন্তু এটা সরছে না। এর পিছনে রিজনটা কি? রিজনটা হচ্ছে এখানে দেখেন যে একটা লেয়ার অপশন রয়েছে। এই এই যে কালারটা রয়েছে, এই কালারটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারে আমরা অ্যাপ্লাই করেছি এই কালারটা। তো যদি কোনো কিছু যদি আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ারে যদি অ্যাপ্লাই করেন, তাহলে সেটা আপনি পরবর্তীতে আর মুভ করতে পারবেন না। সবাই এটা একটু ভালো মতন বুঝবেন। যদি আপনি কোনো কিছু ব্যাকগ্রাউন্ড লেয়ারে যদি অ্যাপ্লাই করেন, তাহলে সেটা আপনি সেকেন্ড টাইম মুভ করতে পারবেন না। তো আপনি যদি চান যে আপনি সেটা পরবর্তীতে মুভ করবেন, তাহলে আপনাকে আলাদা লেয়ারে নিতে হবে। তো এইখানে দেখেন এই লেয়ার অপশনের মধ্যে একদম নিচে, ঠিক আছে, নিচে এখানে রয়েছে ক্রিয়েট এ নিউ লেয়ার। এই ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করবে, এই যে লেয়ার 1 চলে আসছে। আপনি যতগুলা ক্লিক করবেন আপনার ততগুলা লেয়ার চলে আসবে। ঠিক
ঠিক আছে, যতগুলো ক্লিক করবেন ততগুলো লেয়ার চলে আসবে। এবং লেয়ারকে যদি ডিলিট করতে চান তাহলে এই লেয়ারটাই ক্লিক করে ড্র্যাগ করে এখানে দেখেন যে একটা ডিলিট অপশন রয়েছে, এখানে ছেড়ে দিলে ডিলিট হয়ে যাবে। কিংবা কিবোর্ড থেকে লেয়ারটা সিলেক্ট রেখে যদি ডিলিটে ক্লিক করেন তাহলে লেয়ারগুলো ডিলিট হবে। তো আমি কন্ট্রোলটা জেড ক্লিক করে আমি আনডু করছি, এবং আনডু বিষয়টা হচ্ছে পরবর্তীতে দেখাচ্ছি। তো আপনি যে কোনো কিছু হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ারে কোনো কাজ করবে না, যদি ওইটা পরবর্তীতে যদি মুভ করতে চান কিংবা কাস্টমাইজ করতে চান তাহলে আপনাকে আলাদা একটা লেয়ারে নিতে হবে। তো এখানে হচ্ছে আমি ক্লিক করে লেয়ার ওয়ানটা নিয়ে নিলাম। লেয়ার ওয়ান নেওয়ার পর দেন হচ্ছে এখানে একটা সিলেকশন ক্রিয়েট করছি, দেন আমি হচ্ছে এই কালারটা অ্যাপ্লাই করছি। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করে ডিসিলেক্ট করে দিচ্ছি। এখন যদি আমি মুভ টেলে যাই, মুভ টেলে যাওয়ার পর এই কালারটাকে কিন্তু আমি মুভ করতে পারছি, মানে হচ্ছে সরাতে পারছি। কারণ কি, আমাদের এটা হচ্ছে ডিফারেন্ট একটা লেয়ারে নেওয়া, ঠিক আছে, ডিফারেন্ট একটা লেয়ারে নিয়েছি, এর জন্য এটা মুভ করতে পারছি। এখন যদি সেম লেয়ারে আমি আরেকটা সিলেকশন ক্রিয়েট করে আমি যদি হচ্ছে আরেকটা কালার অ্যাপ্লাই করি, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করে যদি ডিসিলেক্ট করি, দেন যদি মুভ করি, দেখেন যে দুইটাই কিন্তু মুভ হচ্ছে। কারণ কি, দুইটাই হচ্ছে একই লেয়ারে। এখানে দেখেন যে এটা হচ্ছে লেয়ার থাম্বনেল, লেয়ার থাম্বনেলের মধ্যে এই লেয়ারের মধ্যে কি রয়েছে সেটা দেখতে পারবেন। রেড কালার রয়েছে আর গ্রিন কালার রয়েছে, দুইটা কালার রয়েছে। ওকে, তো আমি আনডু করছি। তো আপনি যদি চান যে আপনি এখানে আরেকটা কালার অ্যাপ্লাই করবেন, আরেকটা কালারকে আপনি আলাদাভাবে হচ্ছে আপনি মুভ করবেন, তাহলে আপনাকে আরেকটা লেয়ার নিতে হবে, আলাদা লেয়ার নিতে হবে। আলাদা লেয়ার নিয়ে দেন হচ্ছে আপনি আরেকটা সিলেকশন ক্রিয়েট করে আরেকটা কালার অ্যাপ্লাই করেন, কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করেন। দেন আপনি যদি যে গ্রিন কালারটা যদি মুভ করতে চান মুভ করতে পারেন, রেড কালারটাও যদি আলাদাভাবে মুভ করতে চান মুভ করতে পারবেন। দেখেন আমি রেড কালার মধ্যে ক্লিক করে ড্র্যাগ করি, কিন্তু মুভ হচ্ছে গ্রিন কালারটা। কারণ কি, কারণ হচ্ছে এই গ্রিন কালারের লেয়ারটা সিলেক্ট করা রয়েছে। তো এখানে যেই লেয়ারটা সিলেক্ট করা থাকবে সেই লেয়ারটাই শুধুমাত্র মুভ হবে, ঠিক আছে। তো এখন যদি লেয়ার ওয়ানটা আমি সিলেক্ট করি, দেন যদি ক্লিক করে ড্র্যাগ করি, দেখেন রেড কালারটা মুভ হচ্ছে। এখন আমি যদি গ্রিন কালার উপর ক্লিক করে ড্র্যাগ করি, মুভ হচ্ছে রেড কালারটা। আর যদি লেয়ার টুটা সিলেক্ট করি তাহলে গ্রিন কালারটা মুভ হচ্ছে, রেড কালার মধ্যে ক্লিক করে ড্র্যাগ করলেও গ্রিন কালারটাই মুভ হচ্ছে, ঠিক আছে, কারণ লেয়ার টুটা সিলেক্ট করা আছে। তো এখানে একটা অপশন রয়েছে অটো সিলেক্ট। এই অটো সিলেক্টটা যদি অন রাখেন, অন রেখে আপনি যদি হচ্ছে এই গ্রিন কালারটা যদি মুভ করতে চান মুভ করতে পারেন। যদি রেড কালার মধ্যে ক্লিক করে ড্র্যাগ করেন, রেড কালারটা মুভ হবে, হচ্ছে লেয়ারগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এই যে লেয়ার ওয়ানটা হচ্ছে সিলেক্ট করা রয়েছে রেড কালারটা। এখন যদি হচ্ছে গ্রিন কালারের মধ্যে ক্লিক করেন, সিঙ্গেল একটা ক্লিক করলে দেখেন যে এটা লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এই অটো সিলেক্ট যদি অন করে রাখেন তাহলে হচ্ছে এই লেয়ারগুলো অটোমেটিক সিলেক্ট হবে। আপনি যদি আরেকটা লেয়ার নেন, আরেকটা লেয়ার নেওয়ার পর আরেকটা সিলেকশন ক্রিয়েট করে আপনি যদি আরেকটা কালার অ্যাপ্লাই করেন, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করে দেন, দেন দেখেন যে আপনি চাইলে এটাকেও মুভ করতে পারবেন, এটাকেও মুভ করতে পারেন, এটাকেও মুভ করতে পারেন, ঠিক আছে। লেয়ারগুলো অটোমেটিক সিলেক্ট হবে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে লেয়ার। এই অটো সিলেক্টটা হচ্ছে আপনি মুভ টুলে থাকা অবস্থায় এই যে কন্ট্রোল বারটা রয়েছে, কন্ট্রোল বারের ফার্স্টে পেয়ে যাবেন অটো সিলেক্ট। আচ্ছা, এরপর আসে হচ্ছে আনডু রিডো। কিভাবে হচ্ছে আপনি আনডু রিডো করতে পারেন। তো আপনি যদি CS6 ইউজ করে থাকেন তাহলে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল অল্টা জেড ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি একাধিকবার আনডু করতে পারবেন। মানে হচ্ছে আপনি কাজ করছেন, আপনি হচ্ছে একাধিক স্টেপ পিছনে আসতে পারবেন। কন্ট্রোল অল্টা জেড, আপনি যদি কন্ট্রোল জেড ক্লিক করেন তাহলে হচ্ছে একবার আনডু করবেন, কন্ট্রোল জেড ক্লিক করলে একবার আনডু হবে, আবার কন্ট্রোল জেড ক্লিক করলে আবার রিডো হবে, ঠিক আছে। আনডু করলে পিছনে আসবেন, রিডো করলে আপনি হচ্ছে পিছন থেকে আবার সামনে যেতে পারবেন। আপনি যদি একাধিকবার আনডু করতে চান তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা জেড ক্লিক করবেন, তাহলে একাধিকবার আপনি আনডু করতে পারবেন। কারণ হচ্ছে একাধিক স্টেপ আপনি পিছনে আসবেন, ঠিক আছে। দেখেন আমি হচ্ছে পিছনে আসছি, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা জেড ক্লিক করে। এরপর আপনি যদি চান যে একাধিকবার আপনি রিডো করবেন, রিডো করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জেড ক্লিক করবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জেড ক্লিক করে আপনি একাধিকবার রিডো করতে পারেন, ঠিক আছে।
তো এই এই দুইটা হচ্ছে যে আন্ডো রিডোর শর্টকাট। এবং যারা সিসি ভার্সন ইউজ করছেন, সিসি ভার্সন শুধুমাত্র কন্ট্রোল জেডে ক্লিক করলে আন্ডো হবে একাধিকবার, কন্ট্রোল শিফট জেডে ক্লিক করলে রিডো হবে একাধিকবার। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আন্ডো রিডো। এরপরে দেখি আর কি টপিক আছে। লেয়ার বেসিক শেষ। আচ্ছা, এরপর হচ্ছে ডকুমেন্ট সেভ। আচ্ছা, তো এই যে যে লেয়ারগুলো রয়েছে, এই লেয়ারগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, আজকের ক্লাসে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্টটা হচ্ছে বাংলাদেশের যে ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে, সেই ন্যাশনাল ফ্ল্যাগ ক্রিয়েট করা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। তো কিভাবে ক্রিয়েট করবেন আমি দেখাই দিচ্ছি। তো বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার যে কালার প্যালেট, এই কালার প্যালেটে দুইটা কালার নিতে হবে। একটার মধ্যে হচ্ছে আপনি রেড কালারটা নিয়ে নেন, আরেকটার মধ্যে হচ্ছে আপনি গ্রিন কালারটা নিয়ে নেন। এখান থেকে দেখেন যে আপনার কোন গ্রিন কালারটা ভালো লাগে, দেন সেই গ্রিন কালারটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করেন। এরপর আপনি হচ্ছে ফার্স্ট একটা লেয়ার নেবেন। এখানে ফার্স্ট একটা লেয়ার নেন। সবাই মাইক্রোফোনগুলো একটু মিউট করে রাখেন, এই বিষয়গুলো যদি একটু না বোঝেন, যে আপনার মাইক্রোফোন মিউট করা না থাকলে ক্লাসে বাকিদের সবার হচ্ছে ডিস্টার্ব হয়, এই বিষয়টা তো একটু বুঝতে হবে সবার। আচ্ছা, তো বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট একটা লেয়ার নিতে হবে। একটা লেয়ার নিয়ে রেক্টেঙ্গেল মার্কিউ টুলে চলে যাবেন। রেক্টেঙ্গেল মার্কিউ টুলে গিয়ে আপনি হচ্ছে এভাবে ক্লিক করে ড্র্যাগ করে একটা সিলেকশন ক্রিয়েট করবেন। ঠিক আছে, এভাবে একটা সিলেকশন ক্রিয়েট করবেন। এখানে হচ্ছে আপনি গ্রিন কালারটা অ্যাপ্লাই করবেন। তো গ্রিন কালারটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার প্যালেটে। ব্যাকগ্রাউন্ড কালার প্যালেট থেকে কালার অ্যাপ্লাই শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ডিলিট কিংবা ব্যাকস্পেস। তো কালারটা এখানে অ্যাপ্লাই করে নিয়েছি। এখন এই যে সিলেকশনটা রয়েছে, সিলেকশনটাকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করে ডিসিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে হচ্ছে আরেকটা লেয়ার নিচ্ছি, সেকেন্ড লেয়ার নিচ্ছি। এরপর এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কিউ টুলটা সিলেক্ট করছি, দেন ক্লিক করে ড্র্যাগ করছি, সাথে হচ্ছে শিফট ধরে এখানে আমি হচ্ছে একটা সিলেকশন করে নিচ্ছি। সিলেকশন করে নিয়ে এখানে হচ্ছে রেড কালারটা অ্যাপ্লাই করব। যেহেতু হচ্ছে ফরগ্রাউন্ড কালার প্যালেটের রেডটা রয়েছে, ওলটা প্লাস ডিলিট কিংবা ব্যাকস্পেস ক্লিক করে রেড কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করে ডিসিলেক্ট করছি। এখানে পতাকা দণ্ডটা হচ্ছে তৈরি করতে হবে, তার জন্য আরেকটা লেয়ার নিচ্ছি। মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লেয়ার নিতে হবে। আরেকটা লেয়ার নিয়ে রেক্টেঙ্গেল মার্কিউ টুলে যাচ্ছি, দেন ক্লিক করে এইভাবে ড্র্যাগ করছি। ড্র্যাগ করে এরকম ড্র্যাগ করে আমি হচ্ছে একটা সিলেকশন ক্রিয়েট করব। এখানে আমি হচ্ছে একটু এখান থেকে হচ্ছে একটু ব্ল্যাক কালারটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করছি, দেন এটা হচ্ছে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করে আমি ডিসিলেক্ট করে দিচ্ছি। এরপর মুভ টুলে যাচ্ছি। মুভ টুলে গিয়ে দেখেন আমি হচ্ছে সবগুলাই মুভ করতে পারবো। এটাকে মুভ করতে পারবো, এটাকে মুভ করতে পারবো, এটাকেও মুভ করতে পারবো। রিজনটা কি, ডিফারেন্ট লেয়ারে রয়েছে। ঠিক আছে, তো এটাকে মুভ করে আমি এরকম হচ্ছে মাঝখানে নিয়ে আসি। এটাকে সিলেক্ট করে এইখানে মুভ করে এটাকে মুভ করে আমরা যদি এখানে রাখি, দেখেন আমাদের যে বাংলাদেশের যে ন্যাশনাল ফ্ল্যাগ পতাকাটা, জাতীয় পতাকা, এটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখানে প্রত্যেকটাকে এইভাবে হচ্ছে আলাদা আলাদা লেয়ারে নিতে হবে। আপনি যদি একটা লেয়ারে নেন তাহলে কিন্তু আপনি কিন্তু আলাদা আলাদাভাবে মুভ করতে পারবেন না। ঠিক আছে, এটা করার পর এখন হচ্ছে ডকুমেন্ট সেভ। আপনি হচ্ছে দুই ধরনের ডকুমেন্টে এটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে হচ্ছে সেভে আসবেন, কিংবা এটার একটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এস এ ক্লিক করে আপনি সেভে আসবেন। সেভে আসার পর এখন এখান থেকে আপনাকে লোকেশন দেখাই দিতে হবে আপনি কোথায় এটা সেভ করবেন। যদি ডেস্কটপে চান, ডেস্কটপে ক্লিক করেন, ডেস্কটপটা সিলেক্ট করেন, কিংবা দিস পিসি থেকে আপনি লোকাল ডিস্ক সিতে সেভ করবেন, না ডিতে সেভ করবেন, না ইতে সেভ করবেন, আপনি এখান থেকে হচ্ছে কোথায় সেভ করবেন আপনার লোকেশনটা দেখাই দিবেন। আমি আপাতত ডেস্কটপে সেভ করতে চাচ্ছি। এরপর আপনি যদি চান একটা ফোল্ডার তৈরি করবেন, তাহলে হচ্ছে রাইট ক্লিক করে এখানে হচ্ছে নিউতে এসে ফোল্ডার। তো এখানে হচ্ছে আমি 1325 লিখছি, আপনাদের যে ব্যাচ নাম্বারটা লিখে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। দেন ফোল্ডারের ভিতরে আসি ডাবল ক্লিক করে। এখানে হচ্ছে ফাইল নেম,
তো এই ফাইল নেমটা হচ্ছে ডকুমেন্ট সেটআপের সময় দেওয়া যেত, এখান থেকে হচ্ছে আপনি ফাইল নেমটা দিতে পারেন। তো আমি এখানে লিখছি হচ্ছে ক্লাস 1, দেন হচ্ছে এখানে সেভে ক্লিক করছি। ওকেতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এটা হচ্ছে মেইন ফাইলে সেভ হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে এটার যে ফাইল ফরম্যাটটা সেটা হচ্ছে ফটোশপ পিএসডি, ঠিক আছে। এটা হচ্ছে মেইন ফরম্যাট ফটোশপের। তো এই ফরম্যাটে সেভ করার পর আপনি এই সফটওয়্যারটা ক্লোজ করে আপনি পরবর্তীতে এই ফাইলটা ওপেন করে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আরেকটা ফরম্যাটে আপনি সেভ করবেন সেটা হচ্ছে জেপিইজি। জেপিইজিতে সেভ করার জন্য আপনি চলে যাবেন ফাইল থেকে সেভ অ্যাজ, কিংবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অ্যাস, সেভ অ্যাসে এসে এখান থেকে যে ফরম্যাট এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর এখানে জেপিইজি, ঠিক আছে, এই যে জেপিইজি, এই যে ফার্স্টের যে ফরম্যাটটা রয়েছে ফরম্যাটটা সিলেক্ট করে সেভে ক্লিক করবেন। এখানে কোয়ালিটি যদি কমানো থাকে তাহলে হচ্ছে কোয়ালিটি এখান থেকে হচ্ছে 12 করে দিবেন, ম্যাক্সিমাম করে দিবেন, দেন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে এটা হচ্ছে জেপিইজিতে সেভ হয়ে যাবে। এখন আমি যদি আমার ডেস্কটপে দেখি, এখানে দেখেন ডেস্কটপের মধ্যে 2325 নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। ডাবল ক্লিক যদি করি, এখানে দেখেন যে ক্লাস 1 নামে একটা জেপিইজি আর একটা হচ্ছে পিএসডি। তো এখান থেকে আমি যদি পিএসডিটা যদি ওপেন করি, দেখেন এটা হচ্ছে আমরা ক্রিয়েট করেছি পিএসডি ফাইল, আর এটা হচ্ছে আমাদের মেইন ফাইল, ঠিক আছে। সব হচ্ছে ডিজাইন করে মেইন ফাইলগুলো হচ্ছে রেখে দিবেন। আচ্ছা, তো এই ছিল হচ্ছে ফাইল সেভ। এভাবে হচ্ছে আপনারা ফাইল সেভ করতে পারেন। তো সেভ করে এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট হিসাবে থাকবে। এই অ্যাসাইনমেন্টটা আপনাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপের মধ্যে আপনাদের প্রত্যেককে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, ঠিক আছে। প্রত্যেককে অ্যাসাইনমেন্ট এখানে সাবমিট করতে হবে, এবং অ্যাসাইনমেন্ট সাবমিট করার লাস্ট টাইমটা হচ্ছে যে নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে। নেক্সট ক্লাস শুরু হওয়ার 20 মিনিট আগে আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। আজকের ক্লাসের যে অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্ট নেক্সট ক্লাস শুরু হওয়ার 20 মিনিট আগে আপনি এখানে হচ্ছে আপনি আপলোড করবেন। তো এখানে আপলোড করার জন্য আপনি হচ্ছে এখানে সরাসরি চলে আসবেন। এখানে যে ফটো/ভিডিওতে ক্লিক করবেন, দেন এখানে অ্যাড ফটোতে ক্লিক করবেন। কিভাবে পোস্ট করে এটা তো সবাই জানেন। ডেস্কটপে চলে যাবেন, দেন আপনার ফোল্ডারে এসে এই ইমেজটাকে ওপেন করবেন। তো এখানে হচ্ছে আপনারা লিখবেন, ফার্স্ট হচ্ছে নেম লিখবেন, আপনি আপনার নাম লিখবেন। আপনি হচ্ছে ফার্স্টে আপনার নাম লিখবেন। নাম লেখার পর নিচে লিখবেন হচ্ছে ক্লাস নাম্বার। ক্লাস নাম্বার লেখার পর দেন হচ্ছে লিখবেন হচ্ছে অ্যাসাইনমেন্ট নেম। দেন হচ্ছে আপনি লিখবেন হচ্ছে মেন্টর নেম। এই মেন্টর নেমের এখানে লিখবেন হচ্ছে মোহাম্মদ সাজু, ঠিক আছে। এই যে আমার যে নামটা রয়েছে মোহাম্মদ সাজু, এখানে হচ্ছে মেন্টর নেম লিখে দিবেন। নেম ফার্স্ট হচ্ছে আপনার নাম লিখবেন, ক্লাস নাম্বার, আপনার কত নাম্বার ক্লাসের অ্যাসাইনমেন্ট, এবং হচ্ছে অ্যাসাইনমেন্ট নেম। আজকের ক্লাসের অ্যাসাইনমেন্ট নেম হচ্ছে এটা হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ ক্রিয়েশন, এবং মেন্টর নেম আমার নাম লিখে দেন হচ্ছে পোস্টে ক্লিক করবেন। এখানে পোস্টে ক্লিক করলে আপনার যে পোস্টটা সেটা হচ্ছে এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে এটা হচ্ছে পেন্ডিংয়ে থাকবে। এই পোস্টটা পেন্ডিংয়ে থাকবে। আমি নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে পোস্টগুলো সব কিছু হচ্ছে আপলোড করে দিব। তো এটা ছিল হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। ন্যাশনাল ফ্ল্যাগ ক্রিয়েট করে অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে, এবং আপনাদের সবাইকে অ্যাসাইনমেন্ট অবশ্যই সাবমিট করতে হবে, ঠিক আছে। আপনাদের যে সার্টিফিকেট, কোর্স শেষে আপনারা সার্টিফিকেট পাবেন। সার্টিফিকেট হচ্ছে আপনাদের এই ক্লাস অ্যাটেন্ডেন্স এবং ক্লাস অ্যাসাইনমেন্টের উপর ডিপেন্ড করবে। আপনাদের ক্লাস অ্যাটেন্ডেন্সের জন্য আমি হচ্ছে আর নেক্সট ক্লাস হচ্ছে বলবো কিভাবে ক্লাস অ্যাটেন্ডেন্স দিবেন, নেক্সট ক্লাসে বলে দিব। তো আপনাদের যদি ক্লাস অ্যাসাইনমেন্ট এবং অ্যাটেন্ডেন্স এই দুইটা যদি ঠিক না থাকে তাহলে সার্টিফিকেট কিন্তু পাবেন না, পরে আমাকে বলেও লাভ হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন আসি যে আপনারা কিভাবে ক্লাস রেকর্ডেড ভিডিওটা পাবেন। ওয়েট, তো এখান থেকে আমি
ফোল্ডার নিচ্ছি। UI Lab GD, আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 2325। ওকে, তো আপনাদের যে ব্যাচ নাম্বারের নামে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। এই ফোল্ডারটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। শেয়ার, শেয়ার, এখান থেকে হচ্ছে আমি এই লিঙ্কটা কপি করছি। কপি করে দেন আপনাদের ফেসবুক গ্রুপে এসে এখানে আমি লিখছি হচ্ছে অল ক্লাস ভিডিও। তো এখানে হচ্ছে আপনারা আপনাদের যে প্রত্যেকটা ক্লাসের পরে ক্লাস রেকর্ডেড ভিডিওগুলো পেয়ে যাবেন। এই যে আমি যে একটা লিঙ্ক এখানে দিচ্ছি, পোস্ট করি, তো এইখানে আপনারা প্রত্যেকটা ক্লাসের ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনাকে এই ফোল্ডারে নিয়ে আসবে। ঠিক আছে, UI Lab GD 2325 এই ফোল্ডারে নিয়ে আসবে। এটাকে আমি হচ্ছে পিন করে রাখছি, ফিচার করে রাখছি। তো এখানে আপনার হচ্ছে ফিচার অপশনে আসলেও এটা পেয়ে যাবেন। তো এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনি হচ্ছে এইখানে প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক, রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন। এই লিঙ্কটা হচ্ছে সবাই সেভ করে রাখবেন, যাতে হচ্ছে ইন ফিউচারে আর না খুঁজতে হয়। এই লিঙ্কটা সেভ করে রাখবেন। আমি আজকের ক্লাস শেষ করার 5 মিনিটের মধ্যে রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন। প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন এখান থেকে।